নমস্কার, আমি সুরজিৎ স্যার। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই সুরজিৎ স্যার। তো আজকে আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শনের ফোর্থ ভিডিওটা করব। আচ্ছা, ভিডিওটায় কিছু জিনিস যেগুলো আমরা এক্স ধরে ধরে ক্যালকুলেশন করি, অনেক বড় বড় কিছু ম্যাথ থাকে যেগুলো এক্স ধরে করলে অনেকটা লেন্দি হয়ে যায়, সেগুলো আমি চেষ্টা করব যতটা শর্টে করানো যায়। ঠিক আছে? তো বেসিক জিনিস যেগুলো খুব আসে পরীক্ষায়, তো বেসিক ব্যাপারটা ক্লিয়ার করে আমি আবার এখানে অ্যাডভান্স অঙ্ক দু একটা করাবো আজকে। ঠিক আছে? তো আর যাদের ভালো লাগে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং যদি আরো কিছু জানার থাকে বা কিছু বলার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আছো, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই তোমরা সবার আগে ভিডিওগুলো দেখতে পারবে। ঠিক আছে? তো আজকে আমরা শুরু করছি রেশিও প্রপোর্শনের ফোর্থ ক্লাস। দেখো বোর্ডে একটা অঙ্ক লেখা আছে 8 years ago the ratio between, প্রথম অঙ্কটা একদম সিম্পল অঙ্ক দিয়ে স্টার্ট করছি, এবার এর উপরে অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে যাব। তো 8 years ago the ratio between the ages of A and B was 2:3। তাহলে 8 বছর আগে কি ছিল? A আর B এর বয়সের অনুপাত ছিল 2:3। the ratio of their present ages is 3:4। বর্তমানে তাদের অনুপাতটা কত? 3:4। তো ফাইন্ড their present ages। তো আমরা জাস্ট রেশিও দিয়েই কম্পেয়ার করব, এক্স টেক্স ধরার দরকার নেই। ঠিক আছে? তো দেখো এ আর বি রয়েছে, বলছি 8 ইয়ার্স অ্যাগো, রেশিওটা কত? 8 ইয়ার্স অ্যাগো, 8 ইয়ার্স অ্যাগো রেশিওটা হচ্ছে 2:3। ঠিক আছে? আচ্ছা, প্রেজেন্টের রেশিওটা কত? প্রেজেন্টের রেশিওটা হচ্ছে 3:4। তো দেখো রেশিও দিয়ে কম্পেয়ার করছি প্রথমে। তো এর 8 বছর আগে রেশিওতে ছিল বয়সটা কত? 2, এখন কত হয়েছে? প্রেজেন্টে 3। তার মানে ইনক্রিজ কতটা করলো আমাদের? 1 ইনক্রিজ করলো। একইভাবে বি এর ক্ষেত্রে 8 বছর আগে ছিল 3, এখন হচ্ছে কত? 4। এবার দেখো 8 বছর আগের বয়স আর প্রেজেন্ট এজ দুজনেরই 8 বছর করে ইনক্রিজ করবে। রেশিওতে আমরা দেখতে পাচ্ছি একটা সেম জিনিস আছে, দুজনেরই কত করে ইনক্রিজ করছে? 1 পার্ট। তাহলে আমরা বলতে পারি যে রেশিওর 1 পার্ট ইকুয়ালস টু কত? 8 বছর, কারণ 8 বছরের জন্যই রেশিওতে 1 পার্ট ইনক্রিজ করেছে। তাহলে আমরা রেশিওর 1 পার্টকে কি ধরতে পারি? 8 ইয়ার্স ধরতে পারি। তো 1 পার্ট যদি 8 ইয়ার্স হয় তাহলে 2 পার্ট কত হবে? 8 * 2 16 হবে। এইভাবে ক্যালকুলেট করা যায়। তো আমরা দেখে নেব কোশ্চেনটা কি ছিল। বলছে ফাইন্ড देयर প্রেজেন্ট এজেস। তো প্রেজেন্ট এজের রেশিও কোনটা? 3:4। তাহলে আমরা এই পার্টটা ক্যালকুলেট করব। তাহলে 1 পার্ট যেহেতু 8 ইয়ার্স আছে, আমরা তাহলে 3 পার্টটা কত বের করব? 3 * 8 কত আসছে? 24 ইয়ার্স। 4 পার্ট কত হচ্ছে? 4 * 8 কত হচ্ছে? 32 ইয়ার্স। তার মানে এ এর প্রেজেন্ট এজ কত? 24 ইয়ার্স, আর বি এর প্রেজেন্ট এজ কত? 32 ইয়ার্স। একদম ইজি ব্যাপার। ঠিক আছে? রেশিওর গ্যাপ সমান থাকলে এবং কোশ্চেনও সমান বললে এভাবে করতে পারি। আবার অনেক সময় কোশ্চেনে সমান বলে কিন্তু রেশিওর গ্যাপটা সমান থাকে না, তখন আবার একটু অন্য প্রসেস অ্যাপ্লাই করব, কিন্তু এক্স ছাড়া। তো আমরা যাচ্ছি এবার নেক্সট অঙ্কে। তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 বলছে দ্য রেশিও অফ ইনকামস অফ রমন এন্ড গগন ইজ 4:3। মানে তাদের আয়ের অনুপাত কত? 4:3। বলছে এন্ড দ্য রেশিও অফ देयर এক্সপেন্ডিচার ইজ 3:2। মানে খরচের অনুপাত কত? 3:2। বলছে ইফ ইচ পারসন সেভ ₹2500, মানে প্রত্যেকে 2500 টাকা করে সেভ করছে। বলছে দেন ফাইন্ড देयर ইনকাম। তাহলে তাদের ইনকামটা কত? একই ভাবে আমরা রেশিও দিয়ে কম্পেয়ার করব। তাহলে রমন এন্ড গগন আর আর জি লিখলাম। দেখো তাদের ইনকামের একটা রেশিও দেওয়া আছে। ইনকামের রেশিও হচ্ছে 4:3, আর এক্সপেন্ডিচারের রেশিও কত? 3:2। তাহলে ধরে নিচ্ছি আমি রমন ইনকাম করে 4 টাকা, খরচ করে কত? 3 টাকা। তার মানে রমন সেভ করছে কত? 1 টাকা, তাই না? দেখো 1 টাকা কম, 4 টাকা থেকে 3 টাকা খরচ করলো, তাহলে থেকে গেল কত? 1 টাকা। বা আমি 4 টাকা থেকে সেভিংসটা বাদ দিলে কি আসছে? খরচটা আসছে। একই ভাবে গগনের ক্ষেত্রেও দেখো 3 টাকা ইনকাম, 2 টাকা খরচ, তাহলে 1 টাকা কি সেভিংস। তো রমনের সেভিংসও 1 টাকা, গগনের সেভিংসও 1 টাকা, রেশিও অনুযায়ী। ঠিক আছে? এবার অরিজিনালি আমাদের বলেছে কত? 2500 টাকা করে প্রত্যেকে সেভ করে। তার মানে রমনও 2500 টাকা সেভ করে, গগনও কি করে? 2500 টাকা সেভ করে। তাহলে এখানে আমরা এক অংশের জায়গায় কি বলতে পারি? 2500 টাকা বলতে পারি এক অংশের জায়গায়। আচ্ছা, এক অংশ যদি 2500 টাকা হয়, চেয়েছে কি ফাইন্ড देयर ইনকাম, তাহলে রমনের ইনকাম 4 অংশ, গগনের ইনকাম 3 অংশ।
1 অংশ 25 হলে 4 অংশ কত হবে? 4 গুণ 25 100, তাহলে কত আসছে আমাদের? 10,000 টাকা। আচ্ছা, গভর্নমেন্ট ইনকাম কি হচ্ছে তাহলে? 3 অংশ, 1 অংশ 25, 3 অংশ কত? 3 25 75, মানে 7,500 টাকা। তাহলে রমনের ইনকাম হচ্ছে 10,000 টাকা আর গগনের ইনকাম হচ্ছে 7,500 টাকা। ঠিক আছে, তো এই সিম্পল দুটো অঙ্ক করালাম। ঠিক আছে, এবার নেক্সট আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। তো কোশ্চেন নাম্বার 3, এখানে বলছে টু নাম্বারস আর ইন দ্য রেশিও 2:3, মানে দুটো সংখ্যার রেশিও কত? 2:3। So if 15 is added to both the numbers, the ratio becomes 11:14, মানে দুটো সংখ্যার রেশিও ছিল আমাদের 2:3, 15 অ্যাড করলাম, এর সাথেও 15 অ্যাড করলাম, এর সাথেও 15 অ্যাড করলাম, তাহলে রেশিও কত হয়ে গেল? 11:14। ঠিক আছে, এবার দেখো এখানে গ্যাপটা কিন্তু সমান নেই। ওখানে বলেছে 15 করে অ্যাড করবে, কিন্তু রেশিওর গ্যাপটা কিন্তু সমান নেই। 2 থেকে 11 9 ইনক্রিজ করছে, 3 থেকে 14 কত? 11 ইনক্রিজ করছে, গ্যাপটা সমান নেই। তো আমাদের রেশিওর গ্যাপটা আমরা কি করব? সমান করে দেব। কিভাবে করব? এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স কত আছে? 1, আমি নিচের ফ্র্যাকশনের সাথে 1 গুণ করলাম, ক্রস গুণ করলাম। আর এই দুটোর সাথে ডিফারেন্স কত আছে? 3, তাহলে উপরের সাথে 3 গুণ করলাম। কারণ আমি বলেছিলাম যখন রেশিও সাম ইকুয়াল করতে হয়, সাম দিয়ে অল্টারনেট করে গুণ করতে হয়। রেশিও ডিফারেন্স ইকুয়াল করতে গেলে ডিফারেন্স দিয়ে আমাদের অল্টারনেট করে গুণ করতে হয়। ঠিক আছে, এখানে দেখো অলরেডি আমাদের অটোমেটিক এটা ডিফারেন্সটা সমান চলে আসবে। তো 3 দিয়ে গুণ করলে কত আসছে? 6 আর 9, এটা কত? 11 আর 14। এবার দেখো 6 থেকে 11 কত ইনক্রিজ করছে? 5 ইনক্রিজ করছে। 9 থেকে 14 কত ইনক্রিজ করছে? 5। তো দুটো সেম হয়ে গেল। তা আমাদের 5 পার্ট ইনক্রিজ করছে রেশিও অনুযায়ী, এক্সাক্ট কত ইনক্রিজ করেছে? 15। তাহলে 5 পার্টের ভ্যালু কত আসছে? 15 আসছে। 1 পার্ট কত আসবে? 5 দিয়ে ডিভাইড করলে 3, তাহলে 1 পার্টের ভ্যালু হচ্ছে আমাদের 3। এবার কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা বলছে ফাইন্ড দ্য গ্রেটার নাম্বার। তো অরিজিনাল নাম্বার দেখো কোনটা ছিল? অরিজিনাল নাম্বারের রেশিও ছিল 2:3, সেখান থেকে ব্রেক করে কত আসলো আমাদের? ক্যালকুলেট করে 6:9। তার নিচের যে পার্টটা ছিল সেটা কিন্তু অরিজিনাল রেশিও না, সেটা একটা কন্ডিশন দেওয়া, বলছে ইফ 15 ইজ অ্যাডেড দেন দ্য রেশিও বিকামস এত, মানে যদি আমি 15 অ্যাড করি তখন এই রেশিওটা হবে। 15 অ্যাড নাও করতে পারি, কিন্তু অরিজিনালি নাম্বারের রেশিও অ্যাকচুয়ালি কি ছিল? যদি এই রেশিও অনুযায়ী কম্পেয়ার করি 6:9 ছিল। সেই অনুযায়ী তাহলে স্মলার নাম্বার কত? 6 পার্ট, গ্রেটার নাম্বার কত? 9 পার্ট। তাহলে আমাদের 1 পার্টের ভ্যালু হচ্ছে কত? 3, গ্রেটার নাম্বারটা কত হচ্ছে? 9 পার্টের ভ্যালু 3 * 9 27। তাহলে আমাদের অ্যানসার হচ্ছে কত? 27। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি এবার। তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4, বলছে A and B earn in the ratio 2:1, মানে তোমার ইনকামের অনুপাতটা হচ্ছে 2:1, and spend in the ratio, তাহলে খরচের অনুপাত কত? 5:3, আর সেভ ইন দ্য রেশিও কত? 4:1। তাহলে এটা হচ্ছে ইনকামের রেশিও, এটা হচ্ছে খরচের রেশিও স্পেন্ডিংস, আর এটা হচ্ছে কি আমাদের সেভিংস এর রেশিও। আচ্ছা, এর বলছে এন্ড देयर টোটাল মান্থলি সেভিং 15,000, মানে টোটাল মান্থলি সেভিং বলতে এ আর বি একসাথে 15,000 সেভ করে টোটাল। বলছে দেন ফাইন্ড দ্য মান্থলি ইনকাম অফ এ। তাহলে সিম্পল ব্যাপার একটা, আমরা এ আর বি দেওয়া আছে, তো আমরা কি করব? প্রথমে ইনকামের একটা রেশিও দেওয়া আছে, ইনকামের রেশিও দেওয়া আছে 2:1। আচ্ছা, এক্সপেন্ডেড রেশিও কত দেওয়া আছে? এক্সপেন্ডেড রেশিও দেওয়া আছে কত? 5:3। আর সেভিংস এর রেশিও কত দেওয়া আছে? সেভিংস এর রেশিও দেওয়া আছে 4:1। আচ্ছা, টোটাল সেভিংসটা হচ্ছে 15,000, তাহলে 4 আর 1 কত? 5 অংশ, 5 অংশ মানে হচ্ছে 15,000 টাকা, 1 অংশ মানে কত? 3,000 টাকা। তাহলে সেভিংস এর 1 অংশ মানে 3,000, তার মানে বি এর সেভিংসটা 1 অংশ ছিল, তাহলে বি এর সেভিংসটা কত হলো? 3,000 টাকা। এ এর সেভিংসটা 4 অংশ মানে 3 4 12,000 টাকা। তাহলে এ সেভ করে 12,000 টাকা, বি সেভ করে 3,000। এবার আমাদের কোশ্চেন ছিল মান্থলি ইনকাম অফ এ, তাহলে এর মান্থলি ইনকামটা কত? মান্থলি সেভিংস আমি পেয়ে গেছি। এবার দেখো ইনকামটা যখন আমরা ব্রেক করি, ইনকাম থেকে কিছু টাকা খরচ হয় আর কিছু টাকা সঞ্চয় হয়। তাহলে ইনকাম থেকে যদি আমি খরচটা বাদ দিই তাহলে সঞ্চয়টা আসবে। একইভাবে ইনকাম থেকে যদি আমি সঞ্চয়টা বাদ দিই তাহলে কি আসবে? খরচটা আসবে। তো আমরা দেখো ইজি কোনটা হবে?
প্রথমে আমরা ইনকাম থেকে খরচটা বাদ দেবো, কারণ সঞ্চয়টা বাদ দেবো, কারণ সঞ্চয়ের ভ্যালুটা আমরা জানি। ইনকাম থেকে যেই সঞ্চয় বাদ দেবো আমাদের কি চলে আসবে, খরচ চলে আসবে। একদম ইজি ব্যাপার। তো আমরা কি করবো, প্রথমে 2:1 যে রেশিও দেওয়া আছে ইনকামে, তো আমরা এটাকে x দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে a এর ইনকামটা হয়ে যাচ্ছে 2x আর b এর ইনকামটা হয়ে যাচ্ছে x। ঠিক আছে, তাহলে a এর ইনকাম হচ্ছে 2x, সেখান থেকে a এর সঞ্চয় 12,000 টাকা বাদ দিলাম। আবার b এর ইনকাম হচ্ছে x, সেখান থেকে b এর সঞ্চয় 3,000 টাকা বাদ দিলাম। তাহলে a এর ইনকাম থেকে সঞ্চয় বাদ দিলে সেভিংস আসবে, b এর ইনকাম থেকে সঞ্চয় বাদ দিলে সেভিংস আসবে। সেই সেভিংস বলছি এক্সপেন্ডিচার আসবে। সেই এক্সপেন্ডিচার অনুপাতটা কত আছে আমাদের 5:3। তাহলে লেখা যায় 5/3। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেট করে দেবো। তাহলে হচ্ছে 636 আর যেটা আসছে 5x 3/5 15,000। আচ্ছা, এখানে আসছে আমাদের x তাহলে কত আসছে 21,000। তাহলে x এর ভ্যালু আমাদের কত আসছে 21,000। তাহলে আমাদের চেয়েছিল ইনকাম অফ a, তাহলে এর ইনকামটা কত ছিল 2x। তাহলে 2x সমান সমান কত আসছে, ডবল হয়ে যাবে 42,000। তার মানে এর ইনকামটা আমাদের কত আসলো 42,000 টাকা। তাহলে আমাদের অ্যানসার হচ্ছে কত 42,000 টাকা। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা, একদম ইজি। আচ্ছা, এবার আমরা তাহলে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5। এখানে বলছে 465 কয়েন্স কনসিস্ট অফ রুপি 50 পয়সা এন্ড 25 পয়সা কয়েন্স। তার মানে 465 খানা টোটাল কয়েন আছে। তাহলে আমি লিখলাম কয়েনের সংখ্যাটা কত 465 খানা। ঠিক আছে, বলছি কনসিস্ট অফ রুপি 50 পয়সা 25 পয়সা, মানে কিছু 1 টাকার কয়েন আছে, কিছু 50 পয়সার কয়েন আছে আর কিছু 25 পয়সার কয়েন আছে। বলছে দেয়ার ভ্যালুস আর ইন দা রেশিও, মানে একটা ভ্যালু রেশিও দেওয়া আছে। কত আছে 5:3:1। ঠিক আছে, আচ্ছা কখনো ভ্যালু রেশিও দেওয়া থাকতে পারে, কখনো নাম্বার অফ কয়েন্স এর রেশিও দেওয়া থাকতে পারে। কিন্তু এই ধরনের কোশ্চেনে দেখা গেছে যখন ভ্যালু রেশিও দেওয়া থাকে তখন টোটাল নাম্বার অফ কয়েন্স দেওয়া থাকে, মানে সংখ্যাটা। আবার যখন নাম্বার অফ কয়েন্স এর রেশিও থাকে তখন আবার টোটাল ভ্যালু থাকে। সাধারণত এইভাবেই থাকে, যাতে আমাদের ওইটা ইন্টারচেঞ্জ করতে হয়। ঠিক আছে, তো সেই ধরনের ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হবে, আমাদের রেশিওটাকে ইন্টারচেঞ্জ করতে হয়। তো কিভাবে ইন্টারচেঞ্জ করব, কারণ ভ্যালু রেশিও দিয়ে টোটাল কয়েনটাকে ডিরেক্ট করা যাবে না। কয়েনটাকে ভাঙতে গেলে কি হবে, কয়েনের রেশিও লাগবে। তো আমাদের টোটাল কয়েন বলে দিয়েছে 465, ভ্যালু রেশিও বলছে 5:3:1, বলছে ফাইন্ড দা টোটাল ভ্যালু, মানে চেয়েছে হচ্ছে টোটাল ভ্যালু কত। তাহলে আমাদের কিন্তু অবশ্যই ভ্যালু রেশিওটা জানতে হবে। তো আমরা কি করব, কয়েনের রেশিওটা জানতে হবে। তো আমরা কি করব, কয়েনের রেশিও দিয়ে ইন্টারচেঞ্জ করছি। সিম্পল ব্যাপার, কিভাবে ভাববো দেখো, এটা তো ভ্যালু বলেছে, আমরা এটাকে ধরছি 5 টাকা, এটা ধরছি 3 টাকা, এটা ধরছি 1 টাকা। তো 5 টাকা যদি ভ্যালু হয়, কোন ধরনের কয়েন নিয়ে, 1 টাকার কয়েনগুলো নিয়ে আমি 5 টাকা তৈরি করলাম। তাহলে টোটাল কতগুলো 1 টাকার কয়েন থাকবে 5 টাকার মধ্যে, 5 খানা। তাহলে নাম্বার অফ কয়েন্সে কি লিখলাম 5 লিখলাম। একইভাবে 50 পয়সার কয়েনের ভ্যালু দাঁড়াচ্ছে 3 টাকা। 3 টাকায় কতগুলো 50 পয়সা আছে, 1 টাকায় দুটো 50 পয়সা আছে। তাহলে 3 টাকায় কটা হবে, 3 গুণ 2 6টা 50 পয়সা আছে। তাহলে 1 টাকায় 25 পয়সা কটা থাকবে, 4টে। তাহলে দেখো আমরা টোটাল কয়েনের একটা রেশিও পেয়ে গেলাম। এই রেশিওটা যদি আমরা অ্যাড করে দিই টোটাল কয়েনের, তাহলে কত আসছে 15 আসছে। তাহলে টোটাল কয়েনের রেশিও 15, তাহলে টোটাল কয়েনের সংখ্যা কত, অ্যাকচুয়ালি 465। তাহলে আমরা বলতে পারি 15 পার্ট ইকুয়ালস টু 465 বলা যায়। আচ্ছা, যে ভ্যালু মানে টোটাল ভ্যালু চেয়েছে, আমাদের ইন্ডিভিজুয়াল করার দরকার নেই, একবারে টোটালটা করব। তাহলে রেশিওতে আমরা টোটাল ভ্যালু কত দেখতে পাচ্ছি, 5 3 18 9 পার্ট। তাহলে টোটাল ভ্যালুটা হচ্ছে 9 পার্ট। তাহলে 15 পার্ট যদি 465 হয়, তাহলে 9 পার্ট কত হবে। আচ্ছা, 1 পার্ট কত হচ্ছে, 15 দিয়ে গেলে 3 15 45 31। 9 পার্ট কত হচ্ছে, 9 9 3 9 27। তাহলে আমাদের টোটাল ভ্যালু কত আসছে 279 টাকা। ঠিক আছে, তাহলে অ্যানসার হচ্ছে 289। অ্যানসার হচ্ছে ₹79। বোঝা গেল ব্যাপারটা, একদম সিম্পল। তো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6।
বলছে ব্যাগ কন্টেইনস ₹10, ₹5, ₹1 and 50 পয়সা কয়েন্স, মানে চার ধরনের মুদ্রা আছে, 10 টাকা, 5 টাকা, 1 টাকা এবং 50 পয়সা। ঠিক আছে, বলছে ইন দা রেশিও, তাহলে কিসের রেশিও? কয়েন্স ইন দা রেশিও। দেখো বলেছে কয়েন্স ইন দা রেশিও, তাহলে কয়েন্সের রেশিও কত? 3:4:6:8। তাহলে আমাদের 10 টাকার কয়েন আছে, 5 টাকার কয়েন আছে, 1 টাকার কয়েন আছে আর 50 পয়সার কয়েন আছে। আচ্ছা, কয়েন্সের রেশিও আমাদের কত আছে? 3, 4, 6 and 8। বলছে ইফ দ্য টোটাল অ্যামাউন্ট, আচ্ছা টোটাল অ্যামাউন্ট মানে টোটাল ভ্যালুটা কত? ₹300। তা টোটাল ভ্যালু হচ্ছে 300। চেয়েছে ফাইন্ড দ্য নাম্বার অফ ₹5 কয়েন্স, তার মানে 5 টাকার কয়েন কটা আছে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে কয়েন্সের রেশিও থেকে ভ্যালু রেশিওতে যাব, কারণ টোটাল ভ্যালু দেওয়া আছে, তো আমরা ভ্যালু রেশিও দিয়ে চেঞ্জ করছি। এটা দেখো সংখ্যা দেওয়া আছে, তো আমরা টাকায় যাব। 10 টাকার কয়েন, এটা সংখ্যা কত? 3টে, তাহলে ধরে নিলাম 3খানা 10 টাকার কয়েন আছে, তো 3টে 10 টাকার কয়েনের ভ্যালু কত হবে? টোটাল 30 টাকা, 3 10 30। আর যেখানে ধরলাম 4টে 5 টাকার কয়েন, তাহলে 4টে 5 টাকার কয়েন কত? 4 5 20 টাকা। 6টা 1 টাকার কয়েন কত হবে? 6 × 1 6 টাকা। 8খানা 50 পয়সা কত হবে? আচ্ছা, 2খানা 50 পয়সা 1 টাকা হয়, তাহলে 8খানা 50 পয়সায় কত হবে? হাফ হয়ে যাবে, 4 টাকা। তো আমাদের টোটাল ভ্যালু কত আসছে একটু অ্যাড করে দিই, কারণ আমাদের টোটাল ভ্যালুটা দেওয়া আছে, ওখানে 300 দেওয়া আছে, তাই তো? তো টোটাল ভ্যালু রেশিওতে আমাদের কত আসছে? যোগ করলে 30 50 60, তাহলে রেশিওতে আমাদের টোটাল ভ্যালু আসলে কত? 60। অরিজিনালি টোটাল ভ্যালু কত আছে? 300। তাহলে রেশিও 60 পার্ট মানে কত আমাদের? 300, 1 পার্ট মানে কত হচ্ছে? 5। তো রেশিও 1 পার্ট হচ্ছে 5। এর বলছে 5 টাকার কয়েনের সংখ্যা, 5 টাকা এটা কয়েনের সংখ্যার জায়গায় রেশিও কত? 4 আছে, আর ভ্যালুর জায়গায় রেশিও 20 আছে। তা আমরা ডাইরেক্ট কয়েনটা বের করব। তাহলে কয়েনের সংখ্যায় আমরা কোনটা নেব? 4 অংশ। তাহলে এক অংশ যদি আমাদের 5 টাকা হয়, 4 অংশ কত হবে? 4 5 20। তাহলে আমাদের টোটাল 5 টাকার কয়েনের সংখ্যা কত আসছে? 20। তাহলে অ্যানসার হচ্ছে আমাদের 20। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7, বলছে দ্য এমপ্লয়ার ডিক্রিজেস দ্য নাম্বার অফ হিজ এমপ্লয়িজ ইন দ্য রেশিও 10:9। মানে যে এমপ্লয়ার মানে কোম্পানির যে মালিক, সে তাদের কর্মী সংখ্যাটা কি হলো? নাম্বার অফ এমপ্লয়িজটাকে এভাবে কমালো, মানে 10:9 রেশিওতে কমালো। মানে আগে ধরো 10 জন ছিল, এখন 9 জন রাখলো, একজনকে কমিয়ে দিল। and increases their wages in the ratio 11:12। ওয়েজেস মানে কি? স্যালারি। ইন্ডিভিজুয়াল যে স্যালারি ছিল প্রত্যেক এমপ্লয়ি, তাদের স্যালারিটা বৃদ্ধি করলো, মানে যাদের ধরো 11 টাকা করে স্যালারি পেত প্রত্যেকে, এখন কত পায়? 12 টাকা করে পায়, এইভাবে চেঞ্জ করেছে। তো হোয়াট ইজ দ্য রেশিও অফ হিজ টু এক্সপেন্ডিচার? তাহলে তাদের খরচের অনুপাতটা, হিজ টু এক্সপেন্ডিচার। এখানে হিজ বলতে কাকে বোঝাচ্ছে? যে এমপ্লয়ি মানে যে এমপ্লয়ার, যে মানে কোম্পানির যে মালিক, তার এই দুটো খরচ হলো দুরকম ভাবে, সেই খরচের অনুপাতটা কত? তো সিম্পল ব্যাপার। তাহলে আমাদের প্রথমে ছিল কি? এমপ্লয়ি সংখ্যাটা, আমাদের 10:9 রেশিওতে কমলো, মানে আগে ধরো 10 জন ছিল, এখন 9 জন আছে। আচ্ছা, তারপরে বলছে ওয়েজেস মানে কি? স্যালারিটা 11:12 হলো। আগে ধরো প্রত্যেকে 11 টাকা স্যালারি পেত, এখন কত পায়? 12 টাকা পায়। এবার আমাদের কি হচ্ছে? আমাদের খরচটা বের করতে হবে, মানে এক্সপেন্ডিচার কোম্পানি, তাই তো? তো আমি ধরলাম আগে 10 জন ছিল এমপ্লয়ি, প্রত্যেকে 11 টাকা করে পেত, তাহলে কোম্পানির খরচ কত? 11 × 10 110 টাকা হতো। এখন কজন করে এমপ্লয়ি আছে? 9 জন এমপ্লয়ি আছে, প্রত্যেকে কত টাকা করে পায়? 12 টাকা করে, তাই 9 12 108। তাহলে এখন কোম্পানির খরচ কত হলো? 108। তাহলে এটাই হচ্ছে সিম্পল তাদের খরচের অনুপাত। এটা 2 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, দেখো 55, এটা হচ্ছে কত? 54। তার মানে এখন কোম্পানি খরচের দুটো খরচের অনুপাত কত হয়ে গেল আমাদের? তাহলে 55:54। ঠিক আছে, তো আমাদের রেশিও আপাতত এইটুকুই শেষ। এরপরে আমরা প্রপোর্শন পার্টটা এখনো করানো হয়নি, প্রপোর্শন পার্টটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। তো আজকে আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি কিছু পার্সোনালি কিছু বলার থাকে, কোনো প্রবলেম থাকে, কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো কমেন্ট বক্সে। ঠিক আছে, আজকে এতটাই থাকলো, ধন্যবাদ।